প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহানাজ পারভীন, সহকারী শিক্ষক, নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে মঙ্গলুর পথে গল্পটি লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। তোমরা একটু, আমি লেখক পরিচিতি লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম বের করে লেখক পরিচিতিটা লিখে নাও। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? মঙ্গলুর পথে। মঙ্গলুর পথে লিখেছেন কে? বিপ্রদাস বড়ুয়া। বিপ্রদাস বড়ুয়া। আমি লেখক পরিচিতি লিখে দিচ্ছি, তোমরা লেখক পরিচিতিটা লিখে নাও। লেখকের জন্ম 1940 খ্রিস্টাব্দে। লেখকের জন্মস্থান চট্টগ্রামের ইসামতি গ্রামে। চট্টগ্রামের ইসামতি গ্রামে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিপ্রদাস বড়ুয়া লেখকের জন্ম লিখে নাও। লেখক জন্মগ্রহণ করেছেন 1940 খ্রিস্টাব্দে। লেখকের জন্মস্থান চট্টগ্রামের ইসামতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিশু একাডেমিতে কর্মরত ছিলেন। সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তিনি লিখেছেন শিশুতোষ গল্প, উপন্যাস। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোট গল্প, যুদ্ধ জয়ের গল্প, কাঞ্চিন। তার লেখা উপন্যাসের ভিতর রয়েছে মুক্তিযোদ্ধারা। তার লেখা প্রবন্ধের ভিতর রয়েছে কবিতায় বাক প্রতিমা। তার লেখা নাটক হচ্ছে কুমড়োলতা ও পাখি। তার জীবনী হচ্ছে বিদ্যাসাগর। পল্লী কবি জসিমউদ্দিন। শিশুতোষ গল্প সূর্য লুঠের গান। শিশুতোষ উপন্যাস হচ্ছে রোবট ও ফুল ফোটানোর রহস্য। তিনি দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আমরা লেখক বিপ্রদাস বড়ুয়ার লেখক পরিচিতিটা সম্পর্কে ধারণা পেলাম। তাহলে আমরা আজকে কি পড়ব? মঙ্গলুর পথে। এই যে মঙ্গলুর পথে রচনাটি যে আমরা পড়ব, এতে আমরা যদি সর্বপ্রথম পাঠ পরিচিতি সম্পর্কে ধারণা লাভ করি, তাহলে আমাদের কাছে এই রচনাটি স্পষ্টভাবে ফুটে উঠবে। আমি তোমাদের পাঠ পরিচিতি পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করে শোনো। যে আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ মিয়ানমার। তাহলে আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশের নাম কি? মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখক সেই দেশ ভ্রমণের ফলে যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর কোনটা? মংডু। তাহলে মংডু কোথায় অবস্থিত? মিয়ানমারের পশ্চিম সীমান্তে অবস্থিত। এই মংডু দিয়ে যখন লেখক ওই দেশ সফর শুরু করতেছিলেন, তখন মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ দেখছিলেন, তাদের খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখক একটা ধারণা পেয়ে গেলেন। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও এই গল্পে পরিচয় আছে। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। একসময় মংডু ছিল আরাকান নামের এক স্বাধীন দেশের অংশ। আরাকানে ছিল মুসলমানদের শাসন। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ্য করেছেন লেখক। তাহলে এই যে আমরা মংডুর পথে রচনাটি পড়লাম, এই মংডুর পথে রচনাটি পড়ে আমরা কি জানতে পারলাম? যে আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ কোনটা? মিয়ানমার।
লেখক কি করেছেন, সেই দেশ ভ্রমণের যে অভিজ্ঞতা অর্জন করেছেন, ভ্রমণ করার ফলে যেসব অভিজ্ঞতা লাভ করেছেন, সেই সব অভিজ্ঞতার কিছু বিবরণ এই গল্পে লেখক বিবরণ করেছেন। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর কোনটা? মংলু। এই মংলু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। সেখানকার কি মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে যে ধারণা লাভ করেছেন, সেই ধারণা এই রচনায় পাওয়া যায়। মংলুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও এই গল্পে পরিচয় আছে। সেখানকার মেয়েরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। একসময় মংলু ছিল কি আরাকান নামের এক স্বাধীন দেশের অংশ। আরাকানে ছিল মুসলমানদের শাসন। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংলুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ্য করেছেন লেখক এখানে। শিক্ষার্থী বন্ধুরা, এই রচনাটি পাঠ করে আমরা কি শিক্ষা লাভ করব? আমরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে আমরা জানতে পারব। আর কি জানতে পারবো? যে ওই দেশ সম্পর্কে আমাদের মনে আগ্রহ এবং ভালোবাসা সঞ্চারিত হবে। এখন আমরা এই মংলুর পথে গল্পটি পড়ব। সন্ধ্যের আলো আধারিতে লেখক সর্বপ্রথম অভিযান শুরু করেছিলেন কত তারিখে? 24শে মে 2001 সালে। তাহলে লেখক মংলুর পথে অভিযান শুরু করেছিলেন কত সালে? 2001 সালের 24শে মে। মিয়ানমারের সীমান্ত শহর মংলুর পথে নেমে আমার মুখ, চোখ, কান, লেখক কি বলতেছেন? যে লেখকের মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংলু আমাদের টেকনাফের ওপারে। তাহলে মংলু কোথায়? মংলু হচ্ছে টেকনাফের ওই পারে। মংলুর মাঝখানে কোন নদী? নাফু। মংলু বার্মার পশ্চিম সীমান্তের একটি শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকে চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ। কখনো ছিন্ন, কখনো ছিল নিরবচ্ছিন্ন। এবার খেয়াল করো, পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানরিক। পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানরিক তিনি কত সালে? 17 শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। তাহলে এই পথে প্রথম কে আসেন? পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানরিক। তিনি কত শতাব্দীতে? 17 শতাব্দীর প্রথম দিকে এই পথে আসেন। তারও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তাহলে পর্তুগিজরা কোথায় বসতি স্থাপন করে? চট্টগ্রামে। তারা নিজেদের বসতির জায়গাকে কি বলতো? ব্যান্ডেল বলতো। তাহলে পর্তুগিজরা নিজেদের বসবাসের জায়গাকে কি বলতো? ব্যান্ডেল। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যের আঁধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে খাঁচাচাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরাকান পড়বে। তাহলে মংলু যাওয়ার পথে কোন রাজ্য পড়বে? আরাকান রাজ্য পড়বে। এই আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কি? মিরাউকপু। আমরা তাহলে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী মিরাউকপু দেখতে পাবো। লেখক বলছেন তাই। একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় সাহিত্য চর্চা করতেন কে কে? 2 জন ব্যক্তি। আরাকান রাজ্যের রাজসভায় সাহিত্য চর্চা করেছেন কয়জন? 2 জন। কে কে? দৌলত কাজী এবং আলাউল। তাহলে আরাকান রাজ্যের রাজসভায় সাহিত্য চর্চা করেছেন দৌলত কাজী এবং আলাউল। আমরা মনে রাখবো এই প্রশ্ন দুটো। এবার ছোটবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো। আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলো ছায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ আমার হাতে ও কাঁধে ঝোলাঝুলি। লেখকের হাতে কি ছিল? হাতে এবং কাঁধে ঝোলাঝুলি ছিল। তার মানে কিছু কাপড় চোপড় নিয়ে লেখক বেরিয়েছিলেন। শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে 50 কদম না যেতেই বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ দেখতে পেলেন।
প্রায় জনমানবহীন, অর্থাৎ সেখানে কোনো লোকজন ছিল না। ডান দিকে মোড় ঘুরতেই লেখক কি দেখলেন? এক মিয়ানমার কুমারীকে দেখলেন। সে পানীয়ের পসরা নিয়ে বসে আছে। একেবারেই ঝুপড়ি দোকান, ছোটোখাটো একটা দোকান। কুমারীর দোকানের পাশেই আরেকটি সেরকম ছোট দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান। পথে নেমে পড়েছে কারা কারা? তরুণ তরুণী, ছেলে মেয়ে পুরুষ। পথে পথে কাদের আড্ডাখানা ছিল? মিয়ানমারের রঙ্গিলা যুবক তরুণীদের, যুবতী তরুণীরা। তারা কলহাস্যে মুখর ছিল। তাদের বাড়ির সামনে কি ছিল? বাড়ির সামনে এবং দোকানের বাইরে কেউ কেউ আবার দাঁড়িয়ে ছিল। যুবক যুবতী, বৃদ্ধ প্রৌঢ় অনেকে সেখানে দাঁড়িয়ে ছিল। মিয়ানমারের সবাই কি পরে? লুঙ্গি পরে। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে কি? মেয়েদের পরনে লুঙ্গি এবং ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি, মিয়ানমারের সবাই কি পরে? সবাই লুঙ্গি পরে। আর মেয়েরা কি পরে? মেয়েদের পরনে লুঙ্গি এবং ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। আর ওরা চুলে কি পরে? চুলে ফুল গোজা আর চিরুনি ও রিবন ফিতে। পাশ দিয়ে একটা কি চলে গেছে? পাইক্কা চলে গেছে। তাহলে পাইক্কা কি? আমরা কি শিখবো? পাইক্কা হচ্ছে 3 চাকার রিক্সা। যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে কেরিয়ারে বউ বাচ্চা বসতে পারে এমন এক ধরনের রিক্সা। সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইক্কা। তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি যে পাইক্কা কি? পাইক্কা হচ্ছে 3 চাকার রিক্সা। স্থানীয় মুসলমানরা একচেটিয়া চালক। মৌলুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরাও আছে। লেখক ইউনাইটেড হোটেলে এসে পৌঁছলেন, কিন্তু সেখানে লেখকের কোনো জায়গা হলো না। আগেভাগে যারা এসে গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো বুচকাবুচকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা হয়। বেড়ার ঘরের দোতলার মাঝ বারান্দায় বসেই টের পেলাম একটা চতুর্থ শ্রেণীর হোটেলও হতে পারে। কাঠের মেঝে, কাঠের যেমন তেমন দেয়াল। বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু উঁচু চষা জমির মতো তোষক। মশারিতে বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাখা আছে ঠিকই, কিন্তু রাত 9টার পরে বিজলি থাকে না। তখন গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। পরে মনে পড়লো ফ্যান থাকলেই বা কি, আমার তো রাতে ফ্যান সহ্য হয় না, বাতিও থাকবে না রাতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে মঙ্গল পথে রচনাটি পড়লাম, এর ভিতর কিছু শব্দার্থ আছে। আমরা শব্দার্থগুলি শিখবো। তোমরা একটু খেয়াল করো, শব্দার্থগুলি লিখে নাও। নীরব ছিন্ন, নীরব ছিন্ন। নীরব ছিন্ন অর্থ কি? এক টানা। পাদ্রী অর্থ খ্রিস্টান ধর্ম প্রচারক। পাদ্রী অর্থ কি? খ্রিস্টান ধর্ম প্রচারক। গ্লাভস অর্থ কি? হাত মোজা। গ্লাভস অর্থ হাত মোজা। মালকিন, মালকিন অর্থ মালিকের স্ত্রী। মালকিন অর্থ মালিকের স্ত্রী। চেয়া অর্থ কি? চেয়া অর্থ হচ্ছে মিয়ানমারের টাকা। মিয়ানমারের টাকাকে কি বলে? চেয়া। ফুঙ্গি, ফুঙ্গি অর্থ হচ্ছে মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী। ফুঙ্গি মায়ানমার অঞ্চলের বৌদ্ধ পুরোহিত। বৌদ্ধ পুরোহিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শব্দার্থগুলি একটু লিখে নিই। তোমরা খেয়াল করো। নীরব ছিন্ন অর্থ হচ্ছে একটানা।
পাদ্রী অর্থ হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারক, অর্থাৎ যিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন তাকে কি বলা হয়? পাদ্রী। গ্লাভস অর্থ কি? হাত মোজা, হাতে পরার মোজা। মালকিন অর্থ মালিকের স্ত্রী। চ্যা, চ্যা অর্থ কি? মিয়ানমারের টাকাকে কি বলে? চ্যা। ফুঙ্গি, মিয়ানমার অঞ্চলের বৌদ্ধ পুরোহিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মঙ্গলুর পথে রচনাটির শব্দার্থগুলি মোটামুটি শিখলাম, পাঠ পরিচিতি জানলাম। আমরা এর ভিতর যে কিছু ছোট ছোট প্রশ্ন আছে সেগুলি সম্পর্কে একটু ধারণা দেব। মংড়ু কোথায় অবস্থিত? হ্যাঁ, মংড়ু হচ্ছে আমাদের টেকনাফের ওপরে, অর্থাৎ মিয়ানমারের সীমান্ত শহর। মিয়ানমারের মাঝখানে কোন নদী? নাফ নদী। মংড়ু বারবার পশ্চিম সীমান্তের শহর। কে এই পথে আসেন? পাদ্রী মেস্ট্রো সেবাস্টিন। কত শতকে? সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কি? মেরাউক উ। আরাকান রাজ্যে কে কে সাহিত্য চর্চা করেছেন? হ্যাঁ, আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী এবং আলাওল সাহিত্য চর্চা করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ মংড়ু পথে রচনাটি সম্পর্কে ধারণা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো গল্প নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।